দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট এবং ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনাকে স্বাগত 21 বিজনেসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। শুরুতে জানতে চাচ্ছি যে করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আপনাদের মতো ব্যবসায়ীদের সাহসী উদ্যোগ, সেই সাথে সরকারের নানা উদ্যোগের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। তো আমি জানতে চাই, অর্থনীতি পুনরুদ্ধারের এই গতি আরো কিভাবে বেগবান করা যায়, কিভাবে দেখছেন? ওয়েল, আমরা সত্যি লাকি অ্যাজ এ নেশন, কারণ আমাদের বাংলাদেশকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে ক্লিয়ার ভিশন নিয়ে এই করোনা ভাইরাসের ফাইট যে উনি করেছেন সবাইকে একসাথে রেখে, এটাই একটু বিরাট একটা অ্যাচিভমেন্ট। অনেক দেশ আছে, কেউ বলে মাস্ক পরো, কেউ বলে মাস্ক পরো না, পুরো দেশই ডিভাইডেড যে ভাইরাস আছে কি নাই। কিন্তু আমাদের এখানে আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ওনার যে ভিশন, সেটা আমরা চালা যাচ্ছি। উনি এক সময় মার্চ 25-তে বলেছিলেন লকডাউন, আমরা সবাই কিন্তু বন্ধ করে ঘরে বসেছিলাম। তখন উনি রিয়েলাইজ করে দেখলেন যে ঠিক আছে, ভাইরাসকে ফাইট করতে গেলে ভাইরাস কিন্তু এত তাড়াতাড়ি যাবে না। সেজন্য ভাইরাসকে সাথে রেখে মোকাবেলা করে কি করে ইকোনমি খোলা যায় এবং সেই ইকোনমি যাতে আবার আগের চিত্র পায়, সেজন্য উনি নিজের থেকেই প্রণোদনা ঘোষণা করলেন এবং বাজেটও দিলেন। দেবার বাজেট, নেবার নয়। এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা যারা শিল্প বাণিজ্য করি ইন এ লার্জ ফর্ম, আমাদের ভিতরে কিন্তু সাহস জেগে গেছে এবং সেই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের ফ্যাক্টরি এবং অল বিজনেস অ্যাক্টিভিটি কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং দেখলাম যে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। সেফলি বলা যায় যে কতগুলো সেক্টর তো 100%-এ চলে গেছে, কিন্তু আমাদের মতো সেক্টরে আমরা 60-65 ভাগে এখন আছি এবং বেশিরভাগই যে প্রান্তিক ব্যবসায়ী ছিল এবং যারা দিনেরটা আয় করে দিনেরটাই খেতে হয়, এরা কিন্তু যে একটা বিরাট বিপদে ছিলেন, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছু গ্রান্টও দিয়েছিলেন থ্রু দেয়ার আইডি কার্ড। তো সেগুলো কিন্তু এখন লাগছে না। নাও দে আর মোর অর লেস আর্নিং দেয়ার লিভিং। তো সেই জন্য আমি বলবো যে যেভাবে আমরা যাচ্ছি এটা ধরে রাখতে হবে এবং যেভাবে আমাদের রিফর্মস গুলো হচ্ছে স্টক এক্সচেঞ্জে, রিফর্মস গুলো হচ্ছে ব্যাংকিং এ, এবং যেভাবে ব্যবসায়ীদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে থ্রু প্রণোদনা ইন দি ইন্টারেস্ট রেটস এন্ড আদার্স, আমার কাছে মনে হয় দি ডাইরেকশনস আর ভেরি ক্লিয়ার। আমরাও সাহসী ফিল করছি এবং ভেরি সুন আমরা এই করোনা ভাইরাসের যে একটা বিরাট বিপদ ছিল, আমরা অফিসিয়ালি বলতে পারবো যে বিপদ কেটে গেছে। সেটাই। এবং করোনার এই সংকটে আমরা দেখলাম যে সরকার কিন্তু বিভিন্ন সেক্টরের জন্য 19টির মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। তো সেগুলোর আউটপুটকে আপনি আসলে কিভাবে দেখছেন? আউটপুটটা একটু ভালো প্রশ্ন। আমরা যারা অর্গানাইজড বিজনেস করি, যাতে আমাদের ব্যাংকের সাথে লেনদেন আছে, স্যাংশনস আছে, আমাদেরকে প্রণোদনা অ্যাপ্লিকেশন করা ইজ ভেরি ইজি। কিন্তু 70% অফ দ্য বিজনেস পিপল যেগুলো স্মলার টাইপ অফ বিজনেস করে, কিংবা মনে করেন যে অনেক মেয়েদের বিজনেস আছে, পার্লার কিংবা শপস, তারা কিন্তু খুব অনেক এফেক্টেড এবং তাদের কিন্তু প্রণোদনা আসলেই দরকার। কিন্তু তাদের জন্য যে সিস্টেমটা করা আছে সেটা হলো যে ব্যাংকের থেকে নিতে হবে। তো ব্যাংক তো যাকে তাকে ঋণ দিতে পারছে না, যার জন্য আমরা বলেছিলাম যে তাদেরকে একটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে আনা উচিত, লোকাল ক্রেডিট গ্যারান্টি স্কিম, LCGC। তাহলে এটা সাধারণ বীমার মাধ্যমে গেলে তারা সেই বীমা করে তারা লোনটা নিলে তা যাবে এবং সেই লোনটাও আমার কাছে মনে হয় ওই শ্রেণীর জন্য 50% অফ দি ঋণ ওরা যদি সাকসেসফুল থাকে, তাহলে এন্ড অফ দ্য ইয়ার মকুব করে দেওয়া উচিত। তাহলে তারা একটা ক্যাপিটাল ফেরত পাবে, কিন্তু এদের মধ্যে অনেকে ক্যাপিটাল বিহীন হয়ে গেছে। তো সেই জন্যই যত বেশি আমরা প্রান্তিক ব্যবসায়ীদেরকে জাগ্রত করতে পারবো, তত বেশি আমরা যারা বিজনেস করি ইন এ বিগার স্কেল, আমরা উপকৃত হবে, সরকার উপকৃত হবে। তো এই অবস্থায় ওয়ার্কিং ক্যাপিটালের যোগানটা আপনারা কেমন পাচ্ছেন আসলে, এটা একটু যদি জানতে চাই।
না, আমাদের কোনো ব্যবসায়ীদের আসলে বিগ বিজনেস যারা করে ওয়ার্কিং ক্যাপিটাল কোনো রকম কোনো আমরা ঘাটতি দেখছি না। আচ্ছা। এবং যেহেতু বিজনেস 100 থেকে এখন 60-65 ভাগে চলছে, অবশ্যই আমাদের রিকোয়ারমেন্টও আগের মতো 100% নেই। তো সেই জন্য যা প্রয়োজন তাই সাপোর্টে আমরা পাচ্ছি। বরঞ্চ কিছু কিছু আমরা প্রণোদনা পাচ্ছি। মনে করেন যে আমাদের টোটাল টার্নওভারের 2-3%, 5% আমরা প্রণোদনার টাকা ইউজ করতে পারছি, যেখানে আমরা 2-2.5% হয়তো ইয়ার এন্ডে গিয়ে কিছুটা সেভিংস পাবো ইন্টারেস্ট রেট। কিন্তু আমরা যারা বিগ বিজনেস করি আমরা প্রণোদনার দিকে তাকায় থাকি না, আমরা আমাদের বিজনেসের দিকে তাকাই। আমরা কস্ট কি করে একটু নামানো যায়, কি করে এই একই জিনিস জনগণের কাছে একটু কমে দেওয়া যায়, following all the rules and regulations of the country, following all the VAT regulations, all the tax regulations, all the duty regulations, তারপরে আমরা চেষ্টা করি জনগণকে একটু সাশ্রয়ী দামে দেওয়ার জন্য। And that is what we keep on doing day in and day out. সেটাই। এবং আমরা দেখলাম যে জুলাই আগস্টে কিন্তু এক্সপোর্ট গ্রোথটা অনেক বেশি ভালো ছিল। তো সেটাকে আপনি কিভাবে দেখেন? সেই সাথে যদি একটু জানতে চাই আমদানির ক্ষেত্রে আসলে কি অবস্থা, সেখানে গ্রোথটা আসলে কেমন? ওয়েল, এক্সপোর্ট যে কোনো দেশের জন্য এটা বিরাট একটা, আমি বলবো, আশীর্বাদ। এবং বাংলাদেশেও সরকার থেকে শুরু করে এক্সপোর্ট যারা করেন তাদের অর্গানাইজেশনরাও, তারাও কিন্তু খুব অ্যাক্টিভ টু এনশিওর যে আমেরিকা ইউরোপ পড়ে গেলেও যাতে আমাদের এক্সপোর্ট না পড়ে। এবং সেই হিসাবে কিন্তু সরকারের সাথে তারা বোঝাপড়া করে তারা এক্সপোর্টটাকে ঠিক মতো রেখেছে। এবং আই এম ভেরি গ্ল্যাড যে রিবাউন্স করেছে এবং এটা ধরে রাখতে হবে ফর দ্য বেনিফিট অফ দ্য নেশন। আর এই আমদানিটা মানুষ শুধু শুধু আমদানি করে না, তাদের প্রয়োজনীয়তা হলেই আমদানি করে। আমদানি দুই প্রকার হয়, একটা হলো ফিনিশড প্রোডাক্ট যেটা আমরা কনজিউম করে ফেলি, আর একটা হলো র মেটেরিয়াল। আমাদের আমদানির মধ্যে সিংহভাগই হলো র মেটেরিয়ালস ফর ইন্ডাস্ট্রিজ, যেটাকে আমরা কনভার্ট করি ইনটু কনজিউমেবলস। আর কনজিউমেবল আমাদের সবসময় ডিসকারেজ ছিল এবং আমরা লাক্সারি আইটেম সবসময় হায়ার ট্যাক্সের ছিল এবং সেটাই আছে। কিন্তু এখন আমরা লাকি যে আমাদের বাংলাদেশের কোম্পানিরা অনেকেই অনেক ভালো ভালো জিনিস দেশে তৈরি করছে এবং মানুষেরও যে বিদেশি কিনতে হবে সেখান থেকে সরে আসছে এবং তারা লোকাল মাল কেনার জন্য খুশি। তো দিস ইজ অলসো এ ভেরি বিগ চেঞ্জ ডান বাই পিপল লাইক ইউ, যারা মিডিয়াতে আছেন। আপনারা বাংলাদেশের তৈরি জিনিসকে সাপোর্ট করার জন্য সবসময় বক্তব্য রাখেন, সেটাও আমাদেরকে অনেক হেল্প করেছে। এবং আজকে আমি যদি বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন করবেন, এই দেখেন খুলনাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করার জন্য কত এখন কাজ চলছে, যে খুলনাকে আবার কি সেই শিল্প নগরী করা যায়? অবশ্যই যায় এবং সেটা করতে হবে। সেই দিকেই মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। আমরা সেটাই প্রত্যাশা করছি। একটা ছোট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট এবং ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব আব্দুল মাতলুব আহমেদ, আমরা আসলে একটু জানতে চাই যে করোনাতে আসলে বেশিরভাগ সেক্টরেই নেগেটিভ ট্রেন্ড, বেশিরভাগ সেক্টর কিন্তু আসলে চ্যালেঞ্জ ফেস করছে। আমি একটু জানতে চাইবো যে যেসব নারী উদ্যোক্তারা ছিলেন, করোনা কিন্তু তারা বেশি আসলে সংকটে পড়েছে, সেই নারী উদ্যোক্তাদের জন্য আসলে কি করা যায়, সেই সাথে একটু জানবো যে এসএমই খাত নিয়ে সবাই কিন্তু এসএমই খাতে লোন দিতে চায়, কিন্তু আসলে কার্যকারিতা আমরা খুব কমই দেখি। এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন আসলে? ওয়েল, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে দেশের অর্ধেক নারী আর অর্ধেক নয়, একটু স্লাইটলি একদিন দিকে আছে, বাট মোটামুটি অর্ধেক আছে। এখন নর্থ সবাই কাজে লেগে যাচ্ছে, বাট নারীদের যদি আমরা ফুল কাজে না লাগাতে পারি তাহলে অর্ধেক পোটেনশিয়ালিটি, অর্ধেক আমাদের অ্যামিউনিশন আমরা ইউজ করছি না। এবং আমরা আনন্দিত তো আমি দেখতে পাচ্ছি যে মেয়েদের অর্গানাইজেশন, ওমেন চেম্বার, বাংলাদেশ ওমেন চেম্বার, আর অনেক ওমেন অ্যাসোসিয়েশন এবং অনেক গ্রুপস কিন্তু তারা হয়ে গেছে, বিকজ দে আর নাও কামিং আপ ইন বিজনেস। এবং দুঃখের জিনিস হলো যে বেচারা ওদের যে এত অ্যাডভান্সমেন্ট ছিল, করোনা ভাইরাসে কিন্তু তাদেরকে সবচেয়ে বেশি এফেক্ট করেছে। আমরা যদি তাকাই পার্লার গুলো কিংবা তাকায় যে বুটিক শপস গুলো, 2-3টা আমাদের ঈদ চলে গেল, বড় বড় ফাংশন চলে গেল, আমাদের বেঙ্গলি নিউ ইয়ার চলে গেল,
বেচারারা কিন্তু পাঞ্জাবি বেচতে পারে নাই, শাড়ি বেচতে পারে নাই, তাদের কিন্তু খরচ আছে। এবং অনেকে আছে যে তারা হয়তো তাদের ঘর ভাড়া দিতে পারছে না, বাড়িওয়ালারা বলছে ভাই চলে যাও, হ্যাঁ, তো তারা কিন্তু ভবিষ্যৎ অন্ধকার দেখছে। তো আমি হ্যাপি যে একুশে টিভিতে আজকে এটা নিয়ে আলাপ করতে পারছি আমরা। There must be some sort of direct intervention to support this group, especially the women in business. এবং তাদেরকে প্রয়োজনে আরো সফট টার্মস এ ঋণ দেওয়া হোক, কিছু গ্রান্ট দেওয়া হোক, এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা করা হোক। সেটা সরকার কিন্তু সে চেম্বার অ্যাসোসিয়েশনে বসলে দে ক্যান ফাইন্ড সাম সলিউশনস। এটা কিন্তু ব্যাংকিং রুটে গিয়ে সলিউশনস হবে না। সেজন্য এটাকে আমার মনে হয় খুবই একটা আর্জেন্টলি করা উচিত, কারণ অনেকে এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। আর বিশেষ করে যে বিদেশি যারা চাকরি থেকে চলে আসতেছে, কিছু একটা গ্রুপ আছে যারা বিদেশ থেকে আসছে এনআরবি, এদের কিন্তু অনেক স্কিলস আছে, ওরা ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু ওরা এখানে এসে টাকা পয়সা কিছু নিয়ে আসছে, কিন্তু সেটা কি করবে তারা জানে না, কারণ তারা বেশ অনেকদিন বাইরে ছিল, তারা দেশের হালচাল অতটা বুঝতে পারে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি আছে, যে এনাদের জন্য যে মিনিস্ট্রি আছে, সেখানে সেই ম্যান পাওয়ার মিনিস্ট্রিতে একটা সেল থাকা উচিত, যে এদেরকে কি করে স্মল বিজনেসে দেওয়া যায়। এবং অনেক এনআরবি আছে যাদের বউ বাচ্চারা গ্রামে বসে আছে একলা, বছর কি বছর। আমি সেলিমার যখন ইলেকশন ক্যাম্পেইন হোমনাথি দাসে করতে গিয়েছিলাম, তখন দেখলাম অনেক গ্রামে গেছি যে গ্রামে কিন্তু পুরুষ খুব কম, সব মেয়ে, এবং তাদের বলে সবাই বলে বিদেশে, কেউ ইটালি, কেউ জার্মানি, কেউ এতে, কিন্তু বউগুলো এখানে রয়ে গেছে। তো এই যে একটা হিউজ পপুলেশন যারা এখানে রয়ে গেছে, যদি 1 কোটি লোক বাইরে থাকে তাহলে 1 কোটি বউ এবং 2-3 কোটি বাচ্চা আছে, তো তারা কিন্তু সব কিছু ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারছে না। আমি সেই সময় চিন্তা করেছিলাম যে যদি আমরা মিনি মুড়ির ফ্যাক্টরি, চাল তো ওরা বানাই, চালকে মুড়ি কনভার্ট করে যদি মোয়া বানায় কিংবা মুড়ি হিসেবে বেচে, তাহলে হিউজ একটা মার্কেট বাংলাদেশে আছে এবং বিদেশে আছে। এই ধরনের ছোট ছোট লুঙ্গি ফ্যাক্টরি, ছোট ছোট শাড়ির ফ্যাক্টরি, এখন এসব মেশিন একদম পানির দাম, এবং যারা বিদেশে আছে তারা they can easily afford to pay one of those machines for their family. অনেকগুলো আছে যে হাত দিয়েই হবে, পাওয়ার লাগবে না। অনেকগুলো আছে সোলার পাওয়ারে কিছু কিছু করা যায়। তো অনেক ডিফারেন্ট স্মল ইন্ডাস্ট্রিজ গুলো এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি আন্ডারে নিয়ে এসে একটা এডুকেশন দেওয়া যায় অন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো অন হাউ টু মেক দিজ হ্যান্ডস ইউজফুল। ওইটাই হলো আমাদের অ্যাকচুয়ালি আজকের যদি টক শোটা হয়, আজকের এটা সারমর্ম হওয়া উচিত যে গ্রামের ওই বেকার হাতগুলোকে, মহিলার বেকার হাতগুলোকে, এবং মাঝে মাঝে বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তারাও মাকে সাহায্য করার জন্য কি ইকোনমিক অ্যাক্টিভিটি দেওয়া যায়, যেগুলা আমাদের কিভাবে ইকোনমিতে আসলে সংযুক্ত করা যায় তাদেরকে, এবং আসলে গ্রামেও আসলে শিল্পায়ন করতে হবে আপনি বলছিলেন। তো দক্ষতার কথা বলছিলেন যে দক্ষতা আসলে কিভাবে বাড়ানো যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, আসলে সরকারের কি করণীয় জানতে চাই। এটা নিয়ে আমি অনেকবার একটা বক্তব্য রেখেছি, সেটা হলো যে আমাদের এখানে যে এডুকেশন সিস্টেম আছে সেটা সেই ব্রিটিশ আমলের সিস্টেম। সেখানে সবাই হবে আমার গভর্নমেন্টে চাকরি করবে, নইলে টিচার হবে, মানে এটা, কিংবা হাইয়েস্ট আমাদের ব্রিটিশ আমলে হাইয়েস্ট আমাদের লেভেল ছিল কেরানি হব। হ্যাঁ, কিন্তু এখন তো আমরা মেগা প্রজেক্ট করছি, এখন তো আমরা শিল্প করছি, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম সে এখনো সেই সেকেলে রয়ে গেছে। এবং যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট না আসে, গ্রাজুয়েটই না। আরে বাবা, পলিটেকনিক ইজ মাচ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ফর দ্য নেশন। সেই জন্য আমাদের পুরো মাইন্ডসেট চেঞ্জ করাতে হবে, এবং মোর অ্যান্ড মোর পিপল শুড বি এডুকেটেড ইন দ্য টেকনিক্যাল লাইন, এবং টেকনিক্যালি আমাদের সব স্কিল ফোর্স ডেভেলপ করতে হবে। এবং সেটা করতে গেলে সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আছে তাদেরকে কারিকুলামের সাথে জড়িত করতে হবে, তাদের থেকে লেকচার নিতে হবে তারা কি চায়, এবং তাদের রিকোয়ারমেন্ট হিসাবে আমাদেরকে এডুকেশন দিতে হবে। এমপ্লয়েবল এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। আমার আজকে 20,000 লোক তৈরি হলো, কিন্তু এমপ্লয়েবল না। কত ম্যানেজার নেওয়া যায়? একটা ম্যানেজারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিলে 2,000 লোক অ্যাপ্লাই করে, কিন্তু একটা পেপার ইন্ডাস্ট্রিতে, আমার পেপার মেকার কিংবা সিমেন্ট ইন্ডাস্ট্রি ল্যাবরেটরিতে লোক নাই, বাইরে থেকে লোক আনতে হয়। কেন?
আমরাই যদি বিদেশে বড় বড় শিল্প চালাতে পারি, আমাদের দেশে কেন আমরা এডুকেশন দিয়ে এই শিল্পটাকে আমরা আগাতে পারবো না? সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আমি মনে করি যে স্কিল ডেভেলপমেন্টে অনেক কাজ আছে, এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, এবং আমি মনে করি যে এই এডুকেশন সিস্টেমটাকেই আমরা যাতে রিমডেল করি এবং পলিটিক্যাল সাইডটাকে বা টেকনিক্যাল সাইডটাকে যাতে আমরা সেটা তার মানে হচ্ছে নিড বেসড এডুকেশন দরকার আমাদের। তো একদম শেষ পর্যায়ে ছোট করে একটু জানতে চাইবো যে আসলে পরিবর্তিত বিশ্বর এই অবস্থায় আমাদের বিনিয়োগকে আপনি কিভাবে দেখছেন, আর বিনিয়োগ কিভাবে আসতে পারে, ছোট করে জানতে চাই। ওয়েল, খুব ইন্টারেস্টিং কথা, কারণ ইউএসএ চায়নার যে ফ্রিকশন, তারপরে ইউএসএ ইউরোপের যে ফ্রিকশন, এগুলো কিন্তু সব ইনভেস্টমেন্ট নিয়েই কিন্তু কথাবার্তা। ইদানিং দেখবেন যে জাপান ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমি চায়নাতে আর থাকবো না, আমার সবগুলো উঠিয়ে নিয়ে আসবো। ভারত দৌড়ায় চলে গেছে জাপানে, বাংলাদেশও জাপানে চলে গেছে, অন্যান্য দেশে চলে গেছে জাপানে, যে এইগুলো আমরা নিয়ে আসতে পারি কিনা। এবং জাপানেরও অ্যাম্বাসেডাররা সব দেশে কিন্তু খুব অ্যাক্টিভ যে কোন দেশে নেবে। আমাদের দেশেও জাপানিজ অ্যাম্বাসেডার খুব অ্যাগ্রেসিভ যে ওইসব ইনভেস্টমেন্ট আনা যায় কিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা, উনি কিন্তু একটা স্পেশাল টিম করে দিয়েছেন যে এই টাইমে যেসব রিলোকেশন হবে বাংলাদেশকে ধরতে হবে। অ্যাকর্ডিংলি অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে। ফাস্ট ট্র্যাকে বিডা ইজ ওয়ার্কিং অন এ ফাস্ট ট্র্যাক সিস্টেম, যেখানে চাইবা মাত্রই পাবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এ আমরা এই অ্যাট্রাকশন করছি। ইনশাল্লাহ বেশ ভালো নিউ ইনভেস্টমেন্ট পাবো বলে আমি মনে করি। সেটা আমরা প্রত্যাশা করছি, আমাদের বিনিয়োগ অনেক অনেক বৃদ্ধি পাবে, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, একুশে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 1:30 আবারও ফিরে আসবো কৃষি বিজনেসের আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।